প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 24 ঘন্টার মধ্যে ভোলবদল, প্রার্থী ঘোষণা হতেই কেন পিছু হাঁটলেন হুমায়ুন কবির? সিপিএম এর মহিলা শাখাতেও কমছে সদস্য, দুশ্চিন্তা নিয়ে ঘুরে দাঁড়ানোর ছক কষছেন নেত্রীরা। পাহাড়ের নিয়োগ দুর্নীতি, 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জিটিএ। হিন্দু বলে বাদ পড়েছি, হুমায়ুন প্রার্থীপদ বাতিল করতেই ফুঁসে উঠলেন নিশা চট্টোপাধ্যায়। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে কলকাতায় ডেপুটি হাইকমিশন ঘেরাও, পুলিশের লাঠিচার্জে ধুমধুমার। পৌষের শীতে জবুথবু তিলোত্তমা, বড়দিনে এক ধাক্কায় 3 ডিগ্রি নামবে পারদ। গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম, দেশটাকে রাম নাম সত্য হয়ে করে দিচ্ছে বিজেপিকে নিশানা মমতার। 27 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুনানির কাজ, কোথায় হবে, কারাই বা ডাক পাবেন? ময়মনসিংহে নিহত দীপু দাসের পরিবারকে আর্থিক সাহায্য প্রশাসনের, বাড়ি গিয়ে স্ত্রীকে চাকরির আশ্বাস। ধর্মীয় অবমাননার মিথ্যে অভিযোগ দীপু হত্যা, বিচার হবেই, অডিও বার্তায় সোচ্চার হাসিনা। আল্লাহর শত্রুদের বুকে ভয় ধরাতে হবে, মুসলিম দেশগুলিকে একজোট হওয়ার ডাক মনিরের। সাইক্লোনে লন্ডভন্ড শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য ভারতের, দ্বীপরাষ্ট্রে গিয়ে ঘোষণা জয়শঙ্করের। ইডি সিবিআই বিজেপির অস্ত্র, বার্লিন থেকে তোপ রাহুলের, শিশু সুলভ বলল পদ্ম শিবির। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো পার্ক স্ট্রিট, হাই অ্যালার্ট জারি করল কলকাতা পুলিশ। বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু পরিবার, চট্টগ্রামে পুড়িয়ে দেওয়া হলো বাড়ি। বাংলাদেশি হত্যার জেরে উত্তাল দিল্লি, দূতাবাসের সামনে হিংসাত্মক বিক্ষোভ। 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করুন এই কাজ, না হলে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। ঈশ্বরের তুলনায় মোদি ভালো, কেন হঠাৎ এমন বললেন জাভেদ আক্তার? মুর্শিদাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় 13 জনের যাবজ্জীবন সাজা। আমরা অপমানিত, বিজেপিতে যাচ্ছি, অর্জুন সিংকে পাশে বসিয়ে বললেন তৃণমূল কাউন্সিলর, সঙ্গী বালু ঘনিষ্ঠ মৃন্ময়। ছোটখাটো বিষয়ে ভোটারদের হয়রানি নয়, জোর করে নাম বাদ দিলে পথে নামার হুঁশিয়ারি তৃণমূলের। বাংলাদেশের সঙ্গে কূটনীতি নয়, সার্জারি চালাতে হবে ভারতকে, বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী। হিন্দু শূন্য না হওয়া পর্যন্ত কি থামবে না বাংলাদেশ? এবার রাউজানে বাড়ি পুড়িয়ে চূড়ান্ত হুঁশিয়ারি মৌলবাদীদের। কুয়াশায় কাল হলো, ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা বাইকের, মৃত 2, আহত 1। হাওড়ায় 7 বছরের নাবালিকাকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত দাবি এলাকাবাসীর। ফের দলীয় সভা থেকে অমিত শাহকে আক্রমণ মমতার, আর মাত্র 4 মাস, পাল্টা যা বলে দিলেন শুভেন্দু। পুলিশের জন্যই সর্বোচ্চ সাজা হয়নি, হাইকোর্টে যাব, শামশেরগঞ্জ মামলার রায় শুনে ক্ষোভ শুভেন্দুর। নতুন দল গড়ে স্পিকারের কোপে হুমায়ুন, বিধানসভায় ডেকে পাঠানোর ইঙ্গিত। 26শে জানুয়ারির পর ক্যামেরা, মোবাইল ব্যবহার করতে পারবেন না বাড়ির মেয়ে বোড়া, আজব ফতোয়া গ্রামে গ্রামে। আমরা টাকা পাঠানো বন্ধ করলে ভারত না খেতে পেয়ে মরবে, বাংলাদেশি ছাত্রনেতার কথায় বিতর্ক। মাত্র 6 লক্ষ টাকায় নিজের ঘর, অসহায়দের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের। প্রিয়াঙ্কাকে প্রধানমন্ত্রী মুখ করার দাবি, কংগ্রেসের সংসারে ত্যায্য হতে চলেছেন রাহুল। 32 লাখ আনম্যাপ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধি দল। দীর্ঘ অপেক্ষা শেষে স্বস্তি, 2009 প্রাথমিক শিক্ষক নিয়োগ চাকরির নির্দেশ দিল হাইকোর্ট। আমাদের কি হবে? 1.5 বছরের মেয়ে কোলে সরকারকে প্রশ্ন বাংলাদেশ নিহত দীপুর স্ত্রীর। ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি ইনকলাব মঞ্চের। বাংলাদেশে হিংসা, আগ বাড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের, ঢাকা ইসলামাবাদ সামরিক জোট গঠনের প্রস্তাব। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুমধুমার। বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দপ্তর ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা, পুলিশের ব্যারিকেড ভেঙে ডেপুটি হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। উত্তেজনা এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি। বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে মারধর ও পুড়িয়ে খুন করা হয়, সেই ঘটনার প্রতিবাদ
প্রতিবাদে আজ মঙ্গলবার শিয়ালদহ থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। সকাল 11টা থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়। দুপুর 2টো নাগাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন উত্তেজিত জনতা। একটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে পৌঁছে যান বিক্ষোভকারীরা। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের লাঠির আঘাতে কয়েকজনের মাথা ফেটে যায় বলেও অভিযোগ। অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি বিক্ষোভকারীদের। কয়েকজনকে আটক করে পুলিশ। তাদেরকে নিয়ে প্রিজন ভ্যান এগোতেই পুলিশের গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ। পরে গাড়িটিকে বের করা হয়। এই বিশৃঙ্খলার মাঝে হিন্দু জাগরণের এই জমায়েতকে বেআইনি ঘোষণা করে পুলিশ। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ঘটনাস্থলে ছেড়ে যাওয়ার জন্য আবেদন করা হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল র্যাব। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা জিটিএর। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট রেঞ্জের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এহেন অভিযোগে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে প্রাথমিক পর্যায়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সেই রায়কেই বহাল রাখে, অর্থাৎ সিআইডি তদন্তের নির্দেশ বহাল রাখে আদালত। এই সংক্রান্ত মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও পরবর্তী সময়ে এই মামলা ফের ফিরে আসে কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে জিটিএ এলাকায় 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এহেন নির্দেশ সামনে আসতে জিটিএ এলাকায় অনির্দিষ্টকালের জন্য স্কুলগুলিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়। শুধু তাই নয়, পাহাড়ে বিক্ষোভে নামেন শিক্ষকরা। যদিও এই বিষয়ে আগেই আদালতের দ্বারস্থ হবেন বলে জানানো হয় জিটিএর তরফে। মঙ্গলবার 313 জন শিক্ষকের চাকরি বাতিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল জিটিএ। এসআইআর শুনানি পর্বে বিএলএদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মমতা। মহাত্মা গান্ধীর নামে ছিল কেন্দ্রের মনরেগা প্রকল্প। নরেন্দ্র মোদী সরকার সেই প্রকল্পের নাম বদল করে দিয়েছে। সেই ঘটনা নিয়ে তীব্র বিরোধিতায় বিরোধীরা। দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই প্রসঙ্গে তুলে বিজেপিকে নিশানা করলেন তিনি। গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম, দেশটাকে রাম নাম সত্য হয়ে করে দিচ্ছে কটাক্ষ মমতার। কেন্দ্রের বিজেপি সরকার দেশের ইতিহাস ঐতিহ্য বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন। কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্প মনরেগা মহাত্মা গান্ধীর নামে ছিল। সদ্য শেষ হওয়া লোকসভা অধিবেশনে নাম মনরেগা প্রকল্পের নাম বদল করেছে মোদী সরকার। 100 দিনের জায়গায় 125 দিন এবার থেকে কাজ হবে, সেই কথাও জানানো হয়েছে। গান্ধীজির নামের প্রকল্প কেন বদল করা হলো সে বিষয়ে সরব হয়েছেন বিরোধীরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রকে নিশানা করেছেন। এদিন মমতা বলেন, গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম, দেশটাকে রাম নাম সত্য হ্যাঁ করে দিচ্ছে। নাম না করে অমিত শাহকে নিশানা করেছেন তিনি। মমতার কথাই এইরকম হোম মিনিস্টার দেখিনি। স্বৈরাচারী দুরাচারী তিনি কন্ট্রোল করছেন, তিনি প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করছেন। গলা স্বর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, দাঙ্গাকারীরা যদি দেশ চালায় তাহলে কি হবে বুঝুন। বাংলার মানুষের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, আর কত যাবে বাংলার সম্মান? বিশ্বকবি বিদ্যাসাগর গান্ধীজিকে অসম্মানিত হতে হবে? বাংলা ভাষায় অস্মিতাকে অসম্মানিত হতে হবে? বিজেপিকে বাংলায় পা রাখতে দেওয়া হবে না। নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে। সেই বার্তাও দিয়েছেন মমতা। তার কথায় আমি বিশ্বাস করি কর্মীরা পারবে। টাকার কোনো দাম নেই, জীবন দিয়ে যেটা সঞ্চয় করবেন সেই কর্মের দাম থাকবে। গত কয়েকদিন আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার শুরু হচ্ছে শুনানির কাজ। আগামী 27শে ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেই কাজ। খসড়া তালিকা প্রকাশের পরে শুনানির জন্য নোটিশ পাঠানোর কাজ শুরু হয়। বুথের দায়িত্বে থাকা বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওরাই সেই কাজ করছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের ম্যাপিং করা সম্ভব হয়নি তাদেরকেই শুনানির জন্য ডাকা হবে। এমন ভোটারের সংখ্যা রাজ্যে প্রায় 32 লক্ষ বলে দাবি কমিশনের। ইতিমধ্যে
মধ্যে 10 লক্ষ নোটিশ ছাপানোর কাজ শেষ হয়েছে। তবে মঙ্গলবারের মধ্যে সমস্ত নোটিশ ছাপানো শেষ হবে বলে মনে করছে কমিশন। অন্যদিকে মাইক্রো অবজারভার নিয়োগের কাজও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। এই সংক্রান্ত নিয়োগপত্র তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। মূলত শুনানির কাজের তদারকির দায়িত্বে থাকবেন এই সমস্ত আধিকারিকরা। এই কাজের বিশেষ ট্রেনিংয়েরও আয়োজন করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী 24শে ডিসেম্বর নজরুল মঞ্চে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 2 দফায় এই ট্রেনিং হবে। উল্লেখ্য, মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে আগেই কমিশনকে চিঠি দেয় সিইও দপ্তর। সেই মতো বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মীকে নিয়োগ করা হয়েছে, যদিও এহেন নিয়োগ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শুনানি পর্বে কোথাও কোনো খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটারদের নোটিশ দেওয়ার সময় সই করিয়ে একটি রিসিভ কপি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যখন শুনানিতে উপস্থিত থাকবেন সেই সময়ও একটি সই করতে হবে। সই যাচাই করে দেখা হবে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক কিনা। কিন্তু কোথায় হবে শুনানির কাজ, ইতিমধ্যে সেই ঠিকানাও চূড়ান্ত করে ফেলা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে ব্লক লেভেলে শুনানি হবে, বিডিও অফিস কিংবা সরকারি ভবনে, এমনকি সরকারি স্কুল কলেজেও শুনানি হবে বলে খবর। পাশাপাশি পুরসভার বিল্ডিংয়েও শুনানির কাজ হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ময়মনসিংহের ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে আর্থিক সাহায্য করল স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দীপুর স্ত্রী মেঘনা রানীকে চাকরির আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসন সাইফুর রহমান। এদিন তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামে নিহতের বাড়ি পরিদর্শনে যান সাইফুর। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে 25,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। একই সঙ্গে শীতের বস্ত্র, শুকনো খাবার এবং একটি সেলাই মেশিনও প্রদান করা হয়। এরপরই সাইফুর দীপুর স্ত্রীকে চাকরির আশ্বাস দেন। তিনি বলেন, নিহতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। দীপুর বাবা রবিচন্দ্র দাস বলেন, দীপুই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ধর্ম অবমাননার অভিযোগ থাকলে আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত ছিল। আমরা গরিব বলেই ছেলেকে রক্ষা করতে পারিনি, ছেলের হত্যার বিচার চাই। দীপু গত 2 বছর ধরে ভালুকার একটি কারখানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ কারখানায় হঠাৎ একদল বিক্ষোভকারী চড়াও হন। চলে ভাঙচুর। প্রত্যক্ষদর্শীদের দাবি, টেনে হিঁচড়ে কারখানার বাইরে বের করে আনা হয় দীপুকে। তারপর গণপিটুনি দেওয়া হয় তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় দীপুর। এরপর তার দেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে যায় ক্ষুব্ধ জনতা। গাছে বেঁধে ধরিয়ে দেওয়া হয় আগুন। সঙ্গে চলে স্লোগান। সূত্রের দাবি, ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে খুন করা হয়েছে দীপুকে। কিন্তু সেই দাবি খারিজ করেছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এদিন তারা জানিয়েছে দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো প্রমাণ মেলেনি। তিনি উস্কানিমূলক কোনো মন্তব্যও করেননি। আল্লাহকে হাতিয়ার করে ফের উস্কানি পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক আসিম মনিরের। আল্লাহর শত্রুদের নিকেশ করতে বিশ্বের সব মুসলিম দেশগুলিকে একজোট হওয়ার ডাক দিলেন তিনি। সম্প্রতি লিবিয়া সফরে গিয়েছিলেন মনির। সেখানে বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এক জনসভায় এই বার্তা দেন পাক সেনাপ্রধান। সেই ভাষণে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিশ্বের সব মুসলিমকে একজোট হওয়ার বার্তা দেন মনির। বলেন, যদি আপনারা যদি আপনারা গোটা বিশ্বের দিকে তাকান, দেখবেন সব মুসলিম রাষ্ট্রগুলি প্রবল সমস্যার মুখে। গত 20 বছরে 7 থেকে 8টি সুন্দর মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আজ মুসলিম বিশ্ব সেই লোকেদের প্রতারণা, কূটনৈতিক জাল ও ষড়যন্ত্রের শিকার হয়েছে যারা মুসলিমদের পতন চায়। এরপর সুর চড়িয়ে সব মুসলিম রাষ্ট্রগুলির উদ্দেশ্যে মুনিরের আবেদন, আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই সব লোকেদের হৃদয়ে ত্রাস সৃষ্টি করতে হবে যারা আল্লাহর শত্রু, আমাদের শত্রু। তাদের সবাইকে আমরা না চিনলেও আল্লাহ চেনেন। শুধু তাই নয়, মুনিরের আরও দাবি, মুসলিম দেশগুলি বর্তমানে দুর্বল হয়ে পড়ছে কারণ অন্যান্য দেশ তাদের প্রযুক্তি চুরি করেছে। সভায় পাকিস্তানের মহত্বের ঢাকও পিটিয়ে মুনির বলেন, পাকিস্তানের কাছ থেকে আপনাদের কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে আমরা তা আপনাদের কাছে পৌঁছে দেব। লিবিয়ার বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে $4 বিলিয়ন বেশি অঙ্কের সামরিক চুক্তি করেছে পাকিস্তান, যে চুক্তির মাধ্যমে 16টি JF-17 যুদ্ধবিমান বিক্রি করতে চলেছে পাকিস্তান। শুধু অস্ত্র বিক্রি নয়, চুক্তির মাধ্যমে এই বিদ্রোহী শিবিরকে প্রশিক্ষণ ও সামরিক সহায়তাও দেবে পাক সেনা। যাদের অস্ত্র বিক্রি করছে পাকিস্তান, সেই লিবিয়ান ন্যাশনাল আর্মিকে কোনো রকম সামরিক সাহায্যের উপর নিষেধাজ্ঞা জারি করছে রাষ্ট্রসংঘ। তারপরও এই অস্ত্র বিক্রি ও সেখানে দাঁড়িয়ে মুনিরের উস্কানিমূলক ভাষণ বিতর্ক তৈরি করেছে বিশ্বে।
ফের বিদেশের মাটি থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। জার্মানিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুলের অভিযোগ, দেশের তদন্তকারী সংস্থা ইডি সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে একটিও মামলা নেই। রাহুলের বক্তব্য সামনে আসার পর পাল্টা রাহুলকে শিশুসুলভ বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। 5 দিনের সফরে জার্মানি গিয়েছেন রাহুল। সেখানে বার্লিনে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ইডি সিবিআইকে বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করছে বিজেপি সরকার। রাহুলের অভিযোগ, আমাদের দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর সর্বাত্মক দখল চলছে, গোটা ব্যবস্থাটার উপর আক্রমণ চালানো হচ্ছে। বিজেপির বিরুদ্ধে ইডি সিবিআইয়ের কোনো মামলা নেই, যত মামলা সব বিরোধীদের বিরুদ্ধে। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছে না, রাজনৈতিক স্বার্থে এদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধু তাই নয়, ভোট চুরির অভিযোগ নিয়েও বিজেপিকে কড়া সুরে আক্রমণ শানান রাহুল গান্ধী। রাহুল বলেন, আমরা তেলেঙ্গানা, হিমাচল প্রদেশে নির্বাচন জিতেছি, কিন্তু দেশের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। হরিয়ানার নির্বাচনে আমরা যে জিতেছি তার তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে, এমনকি মহারাষ্ট্রেও আমাদের জব্দ নিশ্চিত ছিল। রাহুলের অভিযোগ, ভোটার তালিকায় ডুপ্লিকেট নামসহ একাধিক অনিয়মের প্রমাণ নির্বাচন কমিশনে পেশ করা হলেও তাদের তরফে কোনো জবাব আমরা পাইনি। আমার বিশ্বাস, দেশের নির্বাচন ব্যবস্থায় বড়সড় ত্রুটি রয়েছে। বিদেশের মাটিতে রাহুলের এহেন বয়ান সামনে আসার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী লেখেন যে ভারতকে ভালোবেসে সে কখনো বিদেশের মাটিতে ভারতের অপমান করতে পারে। তার অভিযোগ, রাহুল আসলে বিদেশে ঘুরে ভারত বিরোধী শক্তিকে একজোট করার চেষ্টা করছে। বিজেপি নেত্রী শোভা করন্দলাজ রাহুলকে ভারত বিরোধী নেতা বলে কটাক্ষ করেন। তার কথায়, বিদেশের মাটিতে দেশের বিরুদ্ধে মন্তব্য করে রাহুল কি অর্জন করতে চান? আসলে ওনার আচরণ এখনও শিশুর মতো, একজন নেতার মতো নয়। ওয়াকফ আইনের বিরোধিতায় জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ। নৃশংসভাবে খুন করা হয়েছিল মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে। সেই খুনের মামলায় 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুর আদালত বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। সাজাপ্রাপ্তরা হল দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামাল হক, জিয়াউল হক, ফেকারুল শেখ, আজরাফুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল শেখ, সাবা করিম হজরত শেখ, আকবর আলী, ইউসুফ শেখ। পাশাপাশি এই মামলায় নিহত বাবা ছেলের পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। চলতি বছরের 12 এপ্রিলের ঘটনা। বাবা ছেলেকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 10 বছরের অতিরিক্ত কারাদণ্ড ডাকাতি, লুটপাটের জন্য। ভারতে গণপিটুনি, মৃত্যুর একাধিক কেস রয়েছে, তার মধ্যে এটা বিরলের মধ্যে বিরলতম। আমরা আমাদের বক্তব্যকে বিভিন্ন জাজমেন্ট দিয়ে আদালতে প্রতিষ্ঠিত করেছি। আমরা অখুশি এমনটাই নয়। আমাদের কাছে দুটো অপশন খোলা ছিল, একটি যাবজ্জীবন, অন্যটা মৃত্যুদণ্ড, কিন্তু সুপ্রিম কোর্ট ডেথ সেন্টেন্স দিতে বারণ করেছে। সেই পরামর্শ তো সবসময় বিচারক বিচারপতিদের মাথায় থাকে। আইনজীবীর কথায়, যারা দোষী তাদের প্রত্যেকেরই বয়স কম, বাড়তি 4-5 জন রয়েছে, বাচ্চা রয়েছে, হয়তো এগুলোকে কনসিডারেশন হিসাবে গণ্য করা হয়েছে। আমি ভিকটিম আর এই ঘটনার প্রভাব যে সমাজে রয়েছে সেটা বিস্তারিত আদালতে বোঝাই। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে ওয়াকফ প্রতিবাদে মুর্শিদাবাদ ও সংলগ্ন এলাকা তপ্ত হয়ে উঠেছিল। 12 এপ্রিল মুর্শিদাবাদের জাফরাবাদ গ্রামে নৃশংসভাবে খুন করা হয়েছিল হরগোবিন্দ ও তার ছেলেকে। ঘটনায় নৃশংসতা সারা বাংলা কেঁপে উঠেছিল। বঙ্গ রাজনীতিতে পড়েছিল ব্যাপক শোরগোল। পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছেন, রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে। ঘটনায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 983 পাতার চার্জশিট জমা দেয় সিট। 22 ডিসেম্বর জঙ্গিপুর আদালতে 13 জনকে দোষী সাব্যস্ত করে। খসড়া তালিকা প্রকাশের পর ছোটখাটো বিষয়ে ভোটারদের ডেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে তাদের ডাকার কোনো কারণ নেই বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ভোটারদের কাছের কোনো সরকারি অফিসে শুনানি প্রক্রিয়া করার দাবি করল রাজ্যের শাসক দল। পাশাপাশি তৃণমূলের হুঁশিয়ারি, কমিশন জোর করে 1 কোটির বেশি নাম বাতিলের পথে হাঁটলে তৃণমূল আন্দোলনে নামবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। ছিলেন রাজ্যের 3 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, পুলক রায়, সাংসদ পার্থ ভৌমিক ও বাপি হালদার। বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল জানায়, ছোটখাটো বিষয়ে ভোটারদের শুনানি প্রক্রিয়ায় ডাকা বন্ধ করার দাবি তুলেছেন তারা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, লজিক্যাল সমস্যা, অর্থাৎ নামের বানানে ভুল, ইংরেজিতে নাম এক, বাংলায় নাম অন্য, এই সমস্ত বিষয়ে ভোটারদের ডাকার কোনো কারণ নেই, সে বিষয়টি আমরা জানিয়ে এসেছি। তৃণমূলের দাবি, এনুমারেশন পর্বে ইলেকশন কমিশন জানিয়েছিল 6 জন
আত্মীয়র বাবা মা ঠাকুরদা ঠাকুমা ও দাদু দিদা নাম দিয়ে ম্যাপিং করতে পারবেন ভোটাররা। এখনও তাদের ডকুমেন্ট চাওয়া হচ্ছে। বারে বারে বিভিন্ন রকম কথা বলাই ভোটাররা আতঙ্কিত হচ্ছেন। এতে অন্য বার্তা যাচ্ছে। তাই ইলেকশন কমিশন বারবার অন্যরকম কথা বলা উচিত নয় বলে কমিশনকে জানিয়েছেন তারা। এছাড়াও আধার কার্ডকে 12 নম্বর ডকুমেন্ট হিসাবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে বলে দাবি করেছে তৃণমূলের প্রতিনিধি দল। কমিশন সব জায়গায় 11টি নথির কথা বলেছে, আধার কার্ডের কথা বলছে না, তাই মানুষ বিভ্রান্ত হচ্ছেন বলে দাবি তৃণমূলের। চন্দ্রিমা বলেন, বিহার এসআইআরের সময় সুপ্রিম কোর্ট আধার কার্ডকে গ্রহণ করতে বলেছিল, কিন্তু নির্বাচন কমিশন কোথাও সেই কথা বলছে না। তারা বলছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আমরা বলছি যে কয়টি ডকুমেন্টের কথা নির্বাচন কমিশন বলছে সেগুলি একটাও নাগরিকত্বের প্রমাণ নয়। তাছাড়া সুপ্রিম কোর্টও বলছে ইলেকশন কমিশন কোনোভাবেই নাগরিকত্ব দিতে পারে না। এই দাবিগুলির পাশাপাশি স্থানীয় কোনো সরকারি দপ্তরে শুনানি প্রক্রিয়া করার দাবি তুলেছে চন্দ্রিমা সহ বাকিদের দাবি। দূরে ব্লক অফিসে ডিএম অফিসে শুনানি হলে অনেকের যেতে অসুবিধা হবে, টাকাও খরচ হবে। চন্দ্রিমার কথায় গ্রাম পঞ্চায়েত বা পুরসভার অফিসে হেয়ারিং করুন, ওয়ার্ডে ওয়ার্ডে এই প্রক্রিয়া করুন। এ সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা দিন, না হলে মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে অমিত শাহের রাজনৈতিক কৌশলের কাছে অত্যন্ত ভীত হয়ে থাকেন, তা বিভিন্ন সভায় সেই অমিত শাহকে যেভাবে মুখ্যমন্ত্রী আক্রমণ করেন তার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে সকলের কাছে। বর্তমানে যে কোনো সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সবথেকে বেশি আক্রমণ করতে দেখা যাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার ফলে অনেকেই বলছেন যে এই অমিত শাহের বুদ্ধির ওপর ভর করে বিজেপি একের পর এক নির্বাচনী বৈতরণী পার করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতোই জানেন বিজেপি এবার বাংলাকে টার্গেট করেছে, আর তাতে যেভাবে রণকৌশল সাজাচ্ছেন অমিত শাহ, তার ফলে তিনি ক্ষমতা হারাতে পারেন। আর সেই কারণে সমস্ত সভা থেকে তিনি অমিত শাহকে যা খুশি তাই বলে আক্রমণ করছেন বলে দাবি বিজেপি। আজ তৃণমূলের বিএলএ 2দের নিয়ে দলীয় সভা থেকেও ফের আরও একবার অমিত শাহকে আক্রমণ করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পাল্টা বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিএলএ 2দের নিয়ে সেই বৈঠকে বার্তা দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের স্বৈরাচারী বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ব্যাপারে পাল্টা মুখ্যমন্ত্রীর যন্ত্রণার কথা তুলে ধরে তিনি যে এবার প্রাক্তন হতে চলেছেন তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।